মেহের কিছু বলার জন্য মুখ খুলতে রায়হান বলে, জানি তুই হয়তো বলবি এগুলো তোর আবেগ না, বিশ্বাস কর। যদি তাই হয় তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তবু আমি চাই একটা প্রাপ্ত বয়স্ক রমণী আমাকে বলুক, আমি আপনাকে ভালোবাসি রাইহান ভাই। তখন আমি পুরো পৃথিবীকে একপাশে রেখে তোকে আগে গ্রহণ করব। কোনো বাধা মানব না। বুঝতে পারছিস তো কি বলছি? মেহের উপনিষ মাথা নাড়িয়ে বোঝায় সে বুঝেছে। হীনস্বরে বলে, আমি পড়াশোনা করে অনেক বড় হব রায়হান ভাই। যখন প্রাপ্তবয়স্ক রমণীতে পদার্পণ করব, তখন আপনাকে বলবো আমাকে বিয়ে করতে। তখন কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। রায়হান মেহেরের গালে হাত রেখে বলে, আমার হৃদয়ে তোর বসবাস ছিল, আছে, থাকবে আমৃত্য। মেহের খুশিতে গদগদ হয়ে বলে, তাহলে আপনাকে একটু জড়িয়ে ধরি রায়হান ভাই। রায়হান শব্দ করে হেসে ওঠে। রায়হানকে হাসতে দেখে মেহের ফিক করে হেসে দেয়। এই মেয়ে কখনো ঠিক হবে না। এই মেয়ের চঞ্চলতার প্রেমেই তো সে পড়ে বারবার বারংবার। জমিদার বাড়ির পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে প্রিয়া। জিহাদ তার পাশেই বসে যে তাকেই দেখছে সেই দিকে কোনো খেয়ালই নেই রমণীর। সকাল সকাল তার ম্যাওম্যাওকে না দেখে জিহাদ এই দিকে আসে। তার ম্যাওম্যাও যে এত উদাস বুঝতে পারেনি জিহাদ। পাশে এসে বসলেও কোনো সারা শব্দ নেই তার। জিহাদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মেয়ে পৃথিবীতে আছে নাকি মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে বোধগম্য হলো না জিহাদের। জিহাদ শান্ত স্বরে বলে, ম্যাও ম্যাও। প্রিয়া শুনতে পেল বলে মনে হলো না। জিহাদ আবারও ডাকলেও কোনো প্রতিক্রিয়া নেই দেখে একটু জোরে বলে, ম্যাও ম্যাও। প্রিয়া হয়তো প্রস্তুত ছিল না অনাকাঙ্ক্ষিত পুরুষালী কথায়। হকচকে গেল প্রিয়া, ভয় পেয়ে গেল। দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে পুকুরের পানিতে পা পিছলে গিয়ে পড়লো। হতভম্ব হয়ে তাকিয়ে আছে জিহাদ। সে হয়তো কল্পনাও করেনি মেয়েটা ভয় পেয়ে পড়ে যাবে। প্রিয়ার পুকুরে পড়ে নাকে মুখে পানি উঠে গেছে। কাশতে কাশতে বেহাল দশা। একটু স্বাভাবিক হয়ে জিহাদের দিকে কটমট করে তাকালো সে। জিহাদ এখনো ঘোরের মধ্যে আছে যেন। প্রিয়া তাতে দাঁত চেপে বলল, এই, আপনার সমস্যা কি? সবসময় আমার পেছনে লেগে থাকেন কেন? আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? সরি ম্যাও ম্যাও, আমি বুঝতে পারিনি তুমি চিতল মাছের মতো চিৎপটাং হয়ে পানিতে পড়ে যাবে। খবরদার, আমাকে ম্যাও ম্যাও বলবেন না। তাহলে কি বলবো? আমার নাম প্রিয়া। জিহাদ ডাকা হেসে বলে, কিন্তু সোরার পশির নাম তো আমি প্রিয়া রেখেছি। তোমাকে কিভাবে একটা বিড়াল ছানার দেওয়ার নামে ডাকি বলো তো? যতই হোক, তোমার তো একটা প্রেস্টিজ আছে নাকি? প্রিয়া বিরক্ত হলো। পানিতে পড়েও শরীর রাগে ক্ষোভে দুঃখে জ্বলে উঠল তার। বলল, তোর পেস্টিজের গুষ্টি কিলাই, শালা খচ্চর বেটা। এই, তোর মতলব কি রে? আমার পেছনে পড়ে আছিস কেন? জিহাদ অসহায় মুখ করে বলে, নাউজুবিল্লাহ, এসব কেমন ভাষা মেও মেও? না, আমার ভবিষ্যৎ যে বউয়ের মুখে ঝামটা খেতে খেতে অন্ধকারে তলিয়ে যাবে, ঢের বুঝেছি আমি। প্রিয়া কটমট করে তাকালো। জিহাদ মুখ টিপে হাসে, হাত বাড়িয়ে দেয় প্রিয়ার দিকে। প্রিয়া বাঁকা হেসে জিহাদের হাত তো ধরে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হাত ধরে টান মারে। জিহাদ পানিতে পড়ে যায়। প্রিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। জিহাদ ওই দিকে কাশছে। জিহাদ প্রিয়ার দিকে তেড়ে আসলে প্রিয়া উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগেই জিহাদ ধরে নিয়েছে প্রিয়াকে। নিজের সাথে মিশিয়ে শক্ত করে ধরে প্রিয়াকে। তো এইভাবে ধরায় লজ্জা পায়। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। জিহাদ ভ্রু নাচিয়ে বলে, এবার কোথায় পালাবে মেয়ে? ভুলে যেও না, যতই গাই গুই করো না কেন, তোমার শেষ ঠিকানা কিন্তু এই আমি। প্রিয়া তাকালো রেহানের দিকে। এই লোকটা যে তাকে পছন্দ করে জানে সে, কিন্তু ভয় হয় যদি সুরার মতো তাকেও কষ্ট পেতে হয়। প্রিয়া ক্ষীণস্বরে বলল, কি করছেন কি? ছাড়ুন প্লিজ। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। জমিদার বাড়ির পুকুরে গ্রামের কেউ দেখবে বলছো? চিন্তা নেই মেয়ে, তুমি আর আমি ছাড়া কেউ নেই এখানে। তাই বলি কি আপনি এভাবে জড়িয়ে ধরে থাকবেন আমাকে? আমি কিন্তু মেনে নিব না এই ধরনের অসভ্যতামো। কই, সরিয়েও তো দিচ্ছ না। সরিয়ে দেব বলছেন? খুশি হবেন তাহলে? উফ, আপন করে নিলে খুশি হব। প্রিয়া কিছু বলে না। মুচকে এসে জিহাদের বুকে আলতো করে ধাক্কা দেয়। জিহাদ ছেড়ে দিলেই উঠে যায় সে। জিহাদ মুচকে হাসে, বরফ করলো বলে। জমিদার বাড়ির রান্নাঘরে আজ বাড়ির নতুন বউ রান্না করছে। সকালে সবাই যখন রান্নাঘরে রান্না করছিল তখন সুরা এসে বলে সে রান্না করবে। মুমতাজ শিকদারদের
শত বারণ করার পরেও জেদি একরক্ষা মেয়ে রান্নাঘর থেকে সবাইকে বের করে দিয়ে নিজে একাই রান্না করছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। খাসির মাংস রান্না করতে ব্যস্ত রমণী। ছেলেরা গেছে ইতিমখানায়। তাদের বিয়ে উপলক্ষে কিছু বাচ্চাকে এখানে নিয়ে এসে খাওয়ানো হবে। সারাদিন তারা জমিদার বাড়িতেই থাকবে, তাই এত এত রান্নার আয়োজন। সব রান্না ওনারা করলেও খাসির মাংস রান্না সুরা করছে। মির্জা খুব পছন্দ খাসির মাংস। বাইরে কিছু নিয়ে হয়েছে হচ্ছে। রান্না শেষ দেখে চুলা বন্ধ করে বসার ঘরের দিকে যায় সুরা। নিহারিকা শিকদারের একটা কথায় থেমে যায় তার পা। নিহারিকা শিকদার মীরার মাথায় হাত বুলিয়ে বলেন, সুখী হ মা, এত বড় খুশির খবর আমি বুঝতে পারছি না। তোকে কি বলে দোয়া করব? আমি দাদি হব। মুমতাজ শিকদার বলে, আমিও তো দাদি হব ছোট। হ্যাঁ আপা, আমার ছেলেটা আবার সুখের মুখ দেখবে বলো। কম কষ্ট তো পেয়েছিল না সেইবার। সুরা ছোড়া ছোড়া চোখে তাকিয়ে আছে। মীরা সুরাকে দেখে হাসি মুখে এগিয়ে যায় সুরার কাছে, বলে, সুর পাখি, তোর কুচুপু আসছে, তুই খুশি হোসনি? সুরা হঠাৎ কি হলো অস্ফুট স্বরে বলল। সুরা আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে ছুটে চলে যায় নিজের ঘরে। মীরা ছোলা ছোলা চোখে তাকিয়ে থাকে। নিহারিকা শিকদার ফুপিয়ে উঠল। মুমতাজ শিকদার সোফায় বসালেন তাকে। বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। ছেলেরা এতিমখানা থেকে চলে এসেছে ভেবেই মীরা দৌড়ে যায় সদর দরজা থেকে। ছোট ছোট বাচ্চাগুলোকে গাড়ি থেকে নামতে সাহায্য করছে রাফি, শিহাব আর জিহাদ। মিসবা আর নুহাস সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই মীরা ফুপিয়ে উঠল। নুহাস মীরার কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে মীরাবতী, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? মীরা জবাব দেয় না। মিসবার দিকে ছোড়া ছোড়া চোখে তাকালো। মুমতাজ শিকদার একটু আগের কথা খুলে বললে মিসবা সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে যায়। রুমের দরজার সামনে এসে মিসবার বুক থক করে উঠল। ভেজানো দরজা দিয়ে ভেসে আসছে তার সুরজানের কান্না। মিসবা দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করে। সুরা ছোড়া ছোড়া চোখে তাকালো মিসবার দিকে। বিছানা ছেড়ে দৌড়ে এসে মিসবার গলা জড়িয়ে ধরে। শূন্যে তার পা। পুরো ঘর মিসবার উপর দিয়ে মুখ গুজে দেয় মিসবার গলায়। ফুপিয়ে ফুপিয়ে কাছে সে। মিসবা অপ্রস্তুত থাকায় 2 কদম পিছিয়ে যায়। মিসবা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার সুরজানকে। গুটি গুটি পায়ে সুরাকে নিয়ে বসে পড়ে বিছানায়। সুরা মিসবার কোলে বসে এখনো মুখ গুজে আছে মিসবার গলায়। অনেকক্ষণ কান্নার ফলে শরীর কেঁপে কেঁপে উঠছে তার। মিসবার আদুরি স্বরে বলে, সুরজান, এই শোনা। সুরা কিছু বলে না, একটু নজরে আবারও ওইভাবে দেখতে থাকে মিসবার সাথে। মিসবা মুচকে হাসে। তার আদরে বিড়াল ছাড়া আদরে গলায় বলল, আমার সুরজান এত স্বার্থপর কিভাবে হলো? তার কুচুপু আসছে জেনেও ঘরে বসে দুঃখ বিলাস করছে। কুচুপু তো ভেবেছিল সে আসার খবরে তার ফুপ্পি পুরো বাড়ি মাথায় তুলে নাচবে, আনন্দে কাঁদবে। সে তো ভাবেনি সে আসার খবরে তার ফুপি কষ্ট পাবে। তাহলে কি সে আসতো? সুরা গলা থেকে মুখ তুলে ছোড়া ছোড়া চোখে তাকালো মিসবার দিকে। কান্নার ফলে ঠোঁট নাক লাল টুকটুকে হয়ে গেছে। এই মেয়ের এমন রূপ দেখে এখন যদি মিসবা কিছু করে ফেলে, তখন তো এই মেয়ে অসভ্য উপাধি দিবে। মিসবা হয়েছিল তো জ্বালা। মিসবা গোপনে দীর্ঘশ্বাস ফেলে। সুরা নাক টেনে বলে, আমি অনেক খুশি হয়েছি ডাক্তার, কুচুপু আসছে, কিন্তু আমার ভয় করছে ডাক্তার। আমার সান্নিধ্যে আবার যদি ও চলে যায়, যদি আবার ওর ক্ষতি হয়, তাহলে এবার আমি মরেই যাব। এই কষ্ট সহ্য করার আগেই গলায় ফাঁস দিব। সুরা, আর একবার এমন কথা বললে চড়িয়ে গাল লাল করে দিব বে। এই ওঠো, ওঠো বলছি। সাহস কি করে হলো আমার সামনে গলায় ফাঁস দেওয়ার কথা বলতে? সুরা মিসবার রাগে রক্তিম হওয়া মুখশ্রী দেখে শুকনো ঠোক গেলে ঠোঁটে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। মিসবা অসহায় চোখে তাকালো। তার হয়েছে যত জ্বালা। এই মেয়ের উপরে রাগ করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই মেয়ে আপনজনদের সান্নিধ্যে আদরে বিরাজনা হয়ে যায়। আহ্লাদ করলে তো কথাই নেই। মিসবা নিজেকে শাসালো। আরো মাথায় তুলে আহ্লাদ কর। পরক্ষণে বললো তার সুরজানকে এসে আহ্লাদ করবে না তো কে করবে? মিসবা ফোঁস করে শ্বাস ছাড়ে। সুরা এখনো ফুপিয়ে যাচ্ছে। আপাতত তার প্রধান কাজ কান্না করা। সুরা ফোপাতে ফোপাতে নাক টেনে আদরে স্বরে বলে, আপনি আমাকে সুরা বলে কেন ডাকলেন ডাক্তার? এই নামটা এত জঘন্য শুনতে লাগলো কেন আজ? ওই আগে তো এমন মনে হয়নি। সুরজান সম্বোধন এত মধুর কেন ডাক্তার? আমি আর কখনো এমন কথা বলবো না, তবু আপনি সুরা বলে ডাকবেন না আমাকে। মিসবা অসহায় চোখে তাকালো। এই মেয়ে নাটকবাজ বটে।
ঠিকই আল্লাদির ভোল ধরে তার রাগে পানি ঢেলে দিল। সুরা কাছে কম, নাক টানছে বেশি। সুরাকে শক্ত করে জড়িয়ে ধরে মিসবাহ বুকের ভেতর ঢুকিয়ে নিলে কি শান্তি পেত সে, হয়তো পেত। মিসবাহ কণ্ঠ খাদে নামিয়ে বলে, সুরজান সোনা, তুমি কি জানো তোমাকে হারানোর ভয়ে ভীত আমি? এই কঠিন মানবটারও তার সুরজানকে হারানোর ভয়ে বুক কেঁপে ওঠে। জানলে কি সে একবারও গলায় ফাঁস দেওয়ার কথাটা বলতে পারতো? আমি কি ধরে নেব নিষ্ঠুর রমণীর বুক কাঁপে না আমাকে আঘাত করতে? সুরা শব্দ করে মিসবার বুকে চুমু খেল। বুকের বা পাশে পরপর কয়েকটা চুমু খেয়ে বলে, যেখানে আমার বসবাস সেখানে কষ্ট দিই কিভাবে ডাক্তার? আমার ছোঁয়ায় এই বুকে প্রশান্তি দিতে চাই আমি। মিসবা আরো শক্ত করে জড়িয়ে ধরে। সুরার মনে হলো হাড়গোড় বুঝি আস্ত থাকবে না আজ, তবুও শান্তিতে লেপতে থাকে অর্ধাঙ্গের বুকে। মিসবা শান্ত স্বরে বলে, পৃথিবীটা সবার জন্য ফুলের বাগান না সুরজান। নিজের দুঃখ নিজের কষ্ট আমাদেরকেই সহ্য করতে হয়, আবার আমাদেরকেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে চলার পথে হোঁচট খেতে হবেই। তাই বলে কি আমরা সামনে এগোবো না, থেমে যাব মাঝপথে? এটা বোকামি। সবার জীবনেই কোনো না কোনো কালো তিক্ততায় ভরা অতীত থাকেই। যাদের নেই তারা এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আর যাদের জীবন কালো অতীতে ঘেরা তাদের উচিত সেখান থেকে বেরিয়ে আসা। আমরা পরিবারের সবাই হয়তো তোমাকে সহানুভূতি লেখাতে পারবো, তোমার কষ্টে ব্যথিত হতে পারবো, কিন্তু সেখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। যে হাত আমি ধরেছি সেই হাত আগলা হতে দেয়া কি ঠিক হবে? আমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ সুর। তুমি আমি আমাদের পরিবার ভরা সংসার, তোমার তোমার কান্না মিশ্রিত ওই মুখশ্রী দেখলে আমার নিজেকে অসহায় লাগে। আমি আমার সেই সুরজানকে চাই যে আমাতে বিফোর থাকবে, কোনো কালো অতীত তার মনে দাগ কাটতে পারবে না। সুরা মুগ্ধ চোখে দেখে তার শখের পুরুষকে। ঠিকই তো, আর কতদিন কালো ছায়া নিয়ে বাঁচবে সে? এখন তার একান্ত ব্যক্তিগত পুরুষ আছে তার পাশে, শক্ত করে ধরে রেখেছে তার হাত। আর কি চাই তার? সুরা মিসবার গলায় মুখ গুজে আল্লাহকে ছুড়ে বলল, ও ডাক্তার, আমার একটা ছোট ডাক্তার চাই। সুরার কথায় মিসবা শুকনো কেসে উঠল। সুরা মিসবার দিকে তাকিয়ে আছে। মিসবা কাশি থামার নাম গন্ধই নেই দেখে সুরা মিসবার কোল থেকে নেমে গ্লাসে পানি ঢেলে মিসবাকে দেয়। মিসবা সুরার হাত থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে। জোরে তপ্ত শ্বাস ফেলে সুরার দিকে তাকায়। সুরা তার দিকে এই বোকা বোকা চাহনিতেই তাকিয়ে আছে। মিসবা ফুসকে বলে, কি বললে? ছোট ডাক্তার চাইলাম, অথচ শুনতে পাননি আপনি। এই শোনেন, আপনার কিন্তু বয়স হচ্ছে, কাল হসপিটালে নিয়ে যাব আপনাকে। এই মেয়ে, বিয়ের 2 দিনও হয়নি অথচ বাচ্চা চাইছো তুমি? লজ্জা শরম কি কাল রাতেই চলে গেছে? সুরা মিসবার সামনে দাঁড়িয়ে মিসবার চুলে হাত বুলিয়ে দেয়। বিয়ের 2 দিন হয়নি তো কি হয়েছে? চাইলে এক্ষুনি বাচ্চা নেওয়া যায়। আর আপনি জানেন না সঙ্গদোষে লোহা ভাসে? আপনার মতো নির্লজ্জের সংস্পর্শে থাকলে যে কেউ নির্লজ্জ হতে বাধ্য। আমি তো সামান্য রমণী মাত্র। মিসবা চোখ ছোট ছোট করে তাকালো। বলে না, সব দোষ নন্দ ঘোষ, তার হয়েছে এই অবস্থা। সব দোষ মাখুল ঘোষ। মিসবা মুখ কোচকায়। না, ঘোষটা মা আছে না। পরক্ষণেই কি ভেবে মিসবা বাঁকা এসে সুরার কোমর ছড়িয়ে ধরে, পেটে মুখ ঘুষে বলে, এই ছোট পেটে এখনো বাচ্চা আসতে অনেক দেরি, অপেক্ষা করো মেয়ে। মিসবা আরো গভীর হয়। মিসবার ফন্দি বুঝতে পেরে সুরা একটু দূরে সরে দাঁড়ালো। মিসবা বিরক্ত হয় বটে, ঝোঁক কুচকে বলে, কি সমস্যা? সুরা চোখ ছোট ছোট করে বলে, মতলব কি ডক্টর, কি চাই? মিসবা বেচারায় গায়ে দিয়ে সুরার দিকে এক হাত বাড়িয়ে দেয়। মিসবার সরল স্বীকারোক্তি। বউজানকে চাই। সুরা মুচকিসে বলল, কাজ আছে আমার, বাড়িতে ছোট বাচ্চারা আছে, সে খেয়াল কি আছে? আমি কি বাচ্চাদের সামনে বউকে আদর করব নাকি? আমি তো দরজা বন্ধ করে বউকে আদর করব। সুরা কিছু বলবে তার আগে মিসবা সুরার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে তাকে সুরার কোমর জড়িয়ে ধরে বলল, ছোট ডাক্তার চাচ্ছ মেয়ে, অথচ স্বামীকে অনাহারে রাখছো। স্বামী অভুক্ত থাকলে ছোট ডাক্তার কোথায় পাবে? তাই নিয়ম করে 3 বেলা স্বামীকে চুমু খাবে। আপনি কি ভালো হবেন না ডক্টর? আপনি জানেন আপনি একটা নির্লজ্জ বেহায়া অসভ্য মানুষ। মিসবা শব্দ করে হাসে, বাঁকা হেসে বলে, অসভ্য উপাধি পাওয়া নির্লজ্জ পুরুষ একটু অসভ্যতা আমি করুক, কি বলো সুজান? সুরার কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জা পায়, রক্তিম হয়ে উঠলো কপোলদ্বয়। মিসবা সুরাকে লজ্জা পেতে দেখে মিটিমিটি হাসে। সুরা মুখ লুকায় স্বামীর বুকে। নীরব থেকে সম্মতি জানালো কি?
মিসবা শক্ত করে বুকে জড়িয়ে রাখে তার সুজানকে। কিছু মধুর স্মৃতি মনের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে দুই কপট কপতি। নুহাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছে সুরা আর মিসবাহ। ভেতর থেকে মীরার কান্নার আওয়াজ আসছে। বাইরে দাঁড়িয়ে সুরা মীরার কান্নার আওয়াজে ছোট যে কান্নার প্রস্তুতি নিচ্ছে। মিসবা তাকালো সুরার দিকে। এই মেয়ে কান্নার আগে বাচ্চাদের মতো ছোট টাবেই। মিসবা সুরা থেকে চোখ সরিয়ে দরজা নক করে। কয়েক সেকেন্ড পরে নুহাস দরজা খুলে দেয়। সুরা আর মিসবাকে একসাথে এখানে দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিসবা বিরক্ত হলো নুহাসের বোকা বোকা চাহনি দেখে। তাদের দাঁত চেপে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে ঢুকতে দিবি নাকি চলে যেতে বলছিস? নুহাস অপ্রস্তুত হয়ে কাঁচুমাচু করে বলে, না না ভাইয়া, এসো না ভেতরে। সুরা আর মিসবা ঘরের ভিতরে ঢুকে। নুহাস এক পাশে দাঁড়ায়। মীরা মাথা নিচু করে বিছানায় বসে আছে। সুরা মীরার কাছে গিয়ে পাশে বসে। এক কানের লতি আলতো করে ধরে অপরাধে সুরে বলে, সরি ভাবিজান, এবারের মতো মাফ করে দাও। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম, ওর নিষ্পাপ মুখটা মনে পড়ছিল, তাই আমি। আর বলতে পারে না সুরা। মীরা জড়িয়ে ধরে মেয়েটাকে। সেই মেয়েটা সত্যি নিষ্ঠুর। নিষ্ঠুর রমণী একবারও ভাবে না পরিবারের সবাই তাকে কতটা ভালোবাসে। সুরা ফুঁপিয়ে ওঠে। নুহাস আর মিসবা বেরিয়ে যায় ঘর থেকে। দুই বোনকে একটু আলাদা ছেড়ে দেওয়া ভালো। মীরা বলে, আমি কিচ্ছু মনে করিনি সোনা, তোকে যে আমরা সবাই খুব ভালোবাসি, সব ভুলে যা। ভাইয়াকে নিয়ে নতুন করে জীবন শুরু কর। তুই শুধু আবার আগের মতো হয়ে যা সুর পাখি। আমি সব ভুলে যাব ভাবিজান। আমি আমার ডাক্তারকে নিয়ে সুখে থাকবো, দেখো। থাকবি তো সোনা, খুব সুখে থাকবি তুই। তুই খুশি তো তোর কুচুপো আসার খবরে? সুরা মীরাকে ছেড়ে তাকালো মীরার দিকে। চোখে হাসে সুরা। মীরার পেটে কান কেটে বলে, কুচুপু সোনা, ফুপির কথা শুনতে পাচ্ছিস? আমি খুব খুশি সোনা। তুই একবার ফুপির কাছে চলে আয়, দেখবি ফুপি তোকে অনেক আদর দেবে সোনা, আর হারিয়ে যেতে দেবে না তোকে। মীরা ছোট ছোট চোখে হাসলো। সুরা বক বক করছে তার কুচুপুর সাথে। মীরার একটাই চাওয়া, প্রাণোচ্ছল হাস্যোজ্জ্বল সুরা আবারও ফিরে আসুক। শিকদার বাড়ির প্রত্যেকের আজ খুশির অন্ত নেই। সবচেয়ে বেশি খুশি মোজাম্মেল শিকদার। নাতির ঘরে নতুন অতিথি আসার খবরে তিনি ভুলেই গেছেন তার বয়স হয়েছে। এতিমখানার বাচ্চাগুলোর সাথে বাইরে হই হুল্লোড় করছে পঞ্চপাণ্ডব আর প্রিয়া আর মেহে। বাইরে বাচ্চাদের হাসির শব্দে মুখরিত জমিদার বাড়ির চারপাশ। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে রিহাদ। সবাইকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল সে, কিন্তু এসে যে বিপদে পড়বে সে কি জানতো? যখন এসে খেতে যাওয়ার কথা বললো তখনই শুরু হয়েছে তাদের দৌড়াদৌড়ি। তাদের একটাই কথা, তারা খাবে না। জিহাদ ধরতে গেলে উল্টো জিহাদকে নাকানি চোবানি খাওয়ায় তারা। বিচ্ছেগুলো তার হাতের নাগালে আসছে না। জিহাদ হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বিচ্ছু সবগুলা। এই, তোদের বেতনভুক্ত ভৃত্য পেয়েছিস আমাকে? শালা, খেলে খা নইলে না খা, আমার কি বা। প্রিয়া মুখ কুঁচকে বলে, এই লোক মুখের ভাষা ঠিক করেন। বাচ্চাদের সাথে কি ভাষায় কথা বলছেন আপনি? ছি, ভাষার কি ছিরি? জিহাদ প্রিয়ার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে, দেখো মেও মেও, তোমাকে আগে থেকেই বলে রাখছি, এইরকম বিচ্ছু পোলাবান ডাউনলোড দিবা না। ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে বলে রাখলাম। আমার কিন্তু আমার মতোই শান্ত বাচ্চা চাই। প্রিয়া অতি শোকে পাথর হয়ে গেছে। মুখে কোনো কথা নেই। এই কথার প্রেক্ষিতে কেমন রিয়াকশন দেওয়া উচিত ভেবেই পাচ্ছে না সে। সবাই শব্দ করে হাসে। রাফি বলে, তুই শান্ত কস কি মামা? তুই শান্ত হলে আমরা সবাই এলিয়েন। আবারও হেসে উঠল সবাই। জিহাদ রাফির দিকে কটমট করে তাকালো। প্রিয়া জিহাদের দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলে, বজ্জাত লোক। এই, তোর বাচ্চা লাগবে, তুই ডাউনলোড দে, আমাকে বলিস কেন? আহা মেও মেও, রেগে যেও না। আমার মধ্যে ডাউনলোড দেওয়ার ফাংশন থাকলে কি আর আমি তোমাকে বলতাম? সুরা, মেহের আর দিয়ার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। বাচ্চাগুলো মুখে দুই হাত চেপে চিকচিক করে হাসছে। তারা কি আরো বুঝেছে বড়দের হাসির কারণ? দেখে তো মনে হয় না। সে আর কিছু বলে না, হনহনে বাড়ির ভেতরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে জিহাদ এবার শব্দ করে হেসে ওঠে। টিয়া জিহাদের হাসির শব্দ শুনে বিড়বিড়ালো, বজ্জাত লোক, তোর ফাংশনের গোষ্ঠী কিলাই। সময় বহমান, চাইলেও তাকে ধরে রাখা সাধ্যের বাইরে। সে ছুটে চলে আপন গতিতে। সকলে গ্রাম থেকে ফিরে এসেছে প্রায় মাসখানেক। চাইলেও তো আর গ্রামে থাকা যায় না, শহরের কোলাহলে ফিরতেই হতো। যেদিন তারা ফিরে আসে সেই দিন মোজাম্মেল শিকদার মিসবাহ ছাড়া কারোর সাথেই কথা বলেননি।
তার একটাই কথা, গ্রামে তার জমিদার বাড়ি এত সম্পদ থাকতেও বুড়ো বয়সে তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা তার পাশে নেই। মিজানুর শিকদার বাবার কাছেই থাকেন। শহরে এসে কি করবেন? বুড়ো বাবাকে সঙ্গ দিলেও হয়তো অপরাধ বোধ কিছুটা কমবে তার। মন্থা শিকদার থাকতে চাইলেও ছেলে মেয়ের কথা ভেবে আসতে হয় তাকে। সুরার নতুন সংসার সাজাতে তো তাকেই সাহায্য করতে হবে। পরিবারের ভালোবাসা, বন্ধুদের সাপোর্ট, সর্বোপরি মিসবার ভালোবাসা মায়া গেলে আজ সুরা সুস্থ। আর প্যানিক অ্যাটাক হয় না তার, আর না দুঃস্বপ্ন এসে ভিড় জমায় চোখের অক্ষিপটে। আজ আর সুরার চোখে দুঃখের অশ্রুতে সিক্ত হয় না। এর জন্য হয়তো বলে, ধৈর্য সহ্য করার ক্ষমতা থাকলে একদিন তুমি ধৈর্যের সুমিষ্ট ফল পাবেই। যা তুমি পাওনি তা তোমার জন্য মঙ্গলজনক না। অকল্যাণকর জিনিস না পাওয়াই ভালো। যা তোমার জন্য কল্যাণকর তা যে কোনো মূল্যে তুমি পাবে। ধৈর্য ধারণ করতে হবে। পঞ্চপাণ্ডবের সকলেই আজ আড্ডা দিচ্ছে কলেজ ক্যাম্পাসের বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে। সবার জীবন চলছে আপন গতিতে। শিহাব আর দিয়ার গিয়ে পড়াশোনা শেষ করার আগেই দিতে চাইলে শিহাব সিদ্ধান্ত নেয় আপাতত এমবিবিএস শেষ করেই বিয়ে নিয়ে ভাববে তারা। এখন যে তারা আলাদা তা না, সুপার গ্লুর মতো চিপকে থাকে দুইজন সবসময়। এদিকে দিয়াদের হিলে হয়েই গেছে। গ্রাম থেকে আসার পর থেকে তারা প্রিয়ার মুঠোফোনে প্রেমালাপ শুনতে শুনতে কান পচে যাওয়ার জোগাড় বন্ধু মহলের। কিশোর কিশোরী নতুন নতুন প্রেমে পড়লে যে লক্ষণগুলো দেখা যায় সবগুলি জিহাদ অতিক্রম করেছে অনেক আগেই। সে হয়তো বাথরুমে গেলেও এখন ফোন নিয়ে যায়। সিনিয়র আপুর সাথে এত মাখো মাখো প্রেম হয়, একে না দেখলে বুঝতেই না বন্ধুরা কেউ। মেহের আছে নিজের মতো। কখনো কখনো রায়হানের অফিসে গিয়ে হাজির হয়, তো কখনো বাইরে দেখা করতে বলে। এই মেয়েকে ভালোবাসি বলেই রায়হান পড়েছে বিপদে। এখন শত বারণ করলেও শোনে না সে। এদের দেখলে প্রকৃতি বলে উঠে, ভালোবাসা সুন্দর, বড্ড বেশি সুন্দর। পরপর 4টা ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে পঞ্চপাণ্ডব। আজ আপাতত ক্লাস নেই আর। শিহাব আর দিয়া কোনায় বসে এখনো ছিপকে আছে একে অপরের সাথে। জিহাদ ফোনে প্রেমালাপ করতে ব্যস্ত। রাফি গেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। বেচারি সুরা এদের মধ্যে ফেসে গেছে। কোথায় এই মুহূর্তে পঞ্চপাণ্ডব আড্ডায় মশগুল থাকবে তা না, সকলে ব্যস্ত প্রেমালাপে। সুরা ধমকে উঠল তিনজনকে। এই, তোদের আর কোনো কাজ নেই? সারাদিন চিপকে থাকিস রোমিও জুলিয়েটের নিউ ভার্সন। কোকা কোলায় চুবিয়ে মারি তোদের। আর ওই জিহাইদার বাচ্চা, তোর এত প্রেম কোথা থেকে আসে? হ্যাঁ, টিনেজারদের মতো অল টাইম প্রেমালাপ করিস। আমি যে একটা মানুষ এখানে বসে আছি, তোদের চোখে পড়ে না? সুরার আগে ক্ষোভে ফুসছে। জিহাদ সুরার রক্ত মুখশ্রী দেখে রিয়াদ ফোন কেটে দেয়। শিহাব আর দিয়া দুই দিকে ছিটকে সরে বসে। সুরা শান্ত স্বরে বলে, আমরা কি জানি আর 2 বছর পরে আমরা ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে কে কোথায় যাব? আমাদের কি উচিত না বন্ধুদের সময় দেয়া? এই ফোন, আধুনিক যুগ আমাদের শৈশব শেষ করে দিয়েছে। এখন আর বাচ্চারা খেলাধুলা করে না, তাদের তো ফোনে গেম খেলা আছে। এখন আর কফি হাউসে বন্ধুদের আড্ডা বসে না, তাদের তো কাজ আছে। একদিন কি আমরা এই দিনগুলো মিস করব না? আমাদের উচিত এই মুহূর্তটা পৃথিবীর পাতায় যত্ন করে তুলে রাখা। সুরা মন খারাপ করে বসে থাকে। সবাই মাথা নিচু করে বসে রইল। সত্যিই তো আগের মতো কতদিন আড্ডা দেয়নি তারা। আর তো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না। জীবন তো চলবে নিজের গতিতে। তাই বলে কি আমরা বন্ধুদের ভুলে যাব? হেসে অন্যায়। জিহাদ থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৌতুক স্বরে বলে উঠল, কেস কি মামা? স্যারের সাথে ফাইট করে তবে এসেছিস নাকি? তার রাগ আমাদের উপর বর্ষণ করলি যে? সুরা কটমট করে তাকালো। শিহাব মুচকি এসে বলল, আর কত কিছু দেখতে হবে কে জানে। জিহাদ রে ভাই, তোর মতো আমারও জীবন যৌবন সব বৃথা গেল। আরে তুই বল, বাড়িতে 2 কপত কপতির রোমান্স করবি কর, আশেপাশে দেখি তো করবি নাকি? আমি একটা ভোলা ভোলা আবিয়াইত্যা মানুষ, তোদের রোমান্স দেখলে তো আমারও শখ জাগে নাকি? সুরা রাতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। এদের খুন করতে ইচ্ছে করছে তার। হনহনে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। রাফি এসে সামনে দাঁড়িয়ে অবুঝের মতো বলে, কি হয়েছে বিদ্যারানীর? কই যাস? সুরা কটকট করে তাকিয়ে রাফির বাহুতে দুম করে কিল বসিয়ে হনহন করে চলে যায়। বেচারা রাফি আগেও নেই পেছনে নেই, তবুও সুরার রাগ পড়লো তার উপর। জিহাদ আর শিহাব শব্দ করে হাসছে রাফির কাদো কাদো মুখ দেখে। জিহাদ বলে, বিদ্যার রানী খেপেছে, চল তাড়াতাড়ি, নয়তো কিন্তু অতি বিদ্যা কিন্তু ভয়ঙ্করী রূপ নিবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সবাই।
সুরা প্রায় কলেজ গেট পেরিয়ে গেছে। সুরার মাথা এখনো রাগে ক্ষোভে ফেলে যাচ্ছে। শয়তানগুলোকে সে কি বললো আর শয়তানের নানাগুলো কি বুঝলো? সুরা বিড়বিড় করে বলে, যার সাথেই চিপকে থাকিস না কেন, বিয়ে হবে না তোদের। এটাই সুরার বাচান, আর সুরার বাচান হইবে সাসান। ইস, এখন চটপটি আর ফুচকা খেতে যে কি মজা লাগবে। আর মামার টকটা তো মুখে লেগে থাকার মতো। আর আইসক্রিম তো কথাই নাই। সুরা পাশ ফিরে কটমট করে জিহাদের দিকে তাকালো। সবগুলো দাঁত চিলিয়ে হাসছে দেখে সুরার শরীর চলে যাচ্ছে। সুরা হিসিয়ে বলল, একদম লোভ দেখাবি না আমাকে, যাবো না খেতে তোদের সাথে। রাস্তায় গিয়ে মর সবগুলো। আহা, তুই ভুল বুঝেছিস দোস্ত। আমরা তো তোকে যেতে বলিনি, তুই তো বাড়ি যাচ্ছিলি। আচ্ছা চল, তোকে রিক্সায় তুলে দিই। সুরা অসহায় মুখে ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো। এটা কোনো কথা? দুর্বল জায়গায় আঘাত করে এখন বলছে যেতে বলিনি। শয়তানের নানা সবাই মিটিমিটি হাসছে সুরার কাণ্ড দেখে। শিহাব বলল, কিরে চল, পরে কিন্তু মামার দোকান বন্ধ হয়ে যাবে। আর বিদ্যান রানী ওরফে ভাবি যান, আপনি বরং বাড়ি যান, রিক্সা দেখে দিচ্ছি। সুরার আগে ফুসতে ফুসতে হাতে থাকা ব্যাগ দিয়ে সবাইকে মারতে লাগলো। বজ্জাত শয়তানের নানা, আমাকে লোভ দেখিয়ে এখন নাটক করছিস? হ্যাঁ, খচ্চর বেটা সবগুলো। জিহাদ লাফিয়ে সুরার হাত থেকে বাঁচতে দূরে সরে বলল, মাফ কর বোন, আর মারিস না। বিয়ের পরে খেয়ে খেয়ে তোর গায়ের জোর বেড়ে গেছে। আমার কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছে? বিয়ের আগে তুই মারিস আর বিয়ের পরে প্রিয়া মারবে, এটাই কি আমার জীবন? বড্ড আফসোস জিহাদের কণ্ঠে। সুরা চিৎ করে হেসে দেয়। শিহাব রাফি জিহাদ পিঠে হাত বুলাচ্ছে। শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আজ সুরা মেলেছে তাদের। রাফি তো পারে না কেটে দেয়, বেচারা সবসময় বিনা দোষে সুরার আক্রমণের শিকার হয়। সুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁত কিলিয়ে বলল, চল দোস্ত, ফুচকা খেতে চাই। জিহাদ ফুচকে বলে, শালা ফুচকার গুষ্টি গিলাই। আহ, এখনো জ্বলছে। স্যারের টাকা এভাবেই বিপথে যাচ্ছে। খেয়ে খেয়ে মোটা হচ্ছস তুই। সুরা তাদের দাঁত চেপে বলল, কি বললি? কিছু না, জানিস তো ওই মুখ খুলেই দুর্গন্ধ ছড়াই শুধু। চল তো খাবো। জিহাদ কটমট করে তাকালো দিয়ার দিকে। দিয়ার ডোলকে আর ভাব, কেউ কথা বাড়ালো না আর। ফুচকা স্টলের দিকে গেল। বন্ধুরা হয়তো এমনই রাগ অভিমান খুনসুটিতে মেতে থাকে তারা। ফুচকা স্টলের সামনে গিয়ে সুরা দাঁড়িয়ে যায়। সামনে তাকিয়ে রাগে ক্ষোভে দুঃখে চোখ ছলছল করে ওঠে তার। মিসবা আর টিনা দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। টিনা তো পারে না মিসবার সাথে চিপতে যায়। মিসবা এক হাত ধরে হেসে হেসে কথা বলতে দেখে সুরার রাগ যেন আকাশ ছিল। পঞ্চপাণ্ডবে সকলে সুরার দিকে তাকালো। রাগে ফুসছে সে। আজ আর মিসবার রক্ষে নেই। সুরা আর দাঁড়ালো না, একটা রিক্সায় উঠে চলে গেল। জিহাদ সুরাত যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজ আর স্যারের রক্ষে নেই। এই রাক্ষস রানী স্যারকে বিনা নোটিসে লবণ ছাড়াই গিলে খাবে। দিয়া হেসে বলল, দয়া করে তোর এই দুর্গন্ধযুক্ত মুখ বন্ধ কর। যখনই মুখ খুলিস তখনই দুর্গন্ধ ছড়ায়। জিহাদ তাদের দাঁত চেপে বলল, শুটকি মাছ রে, আমার মুখ ঠিকই আছে। আশেপাশে দেখ, শুটকির গন্ধে মানুষ বমি করছে। রাফি আর শিহাব একসাথে চেঁচিয়ে বলে উঠল, এখনই মুখ বন্ধ কর, নয়তো সুপারগুলো লাগিয়ে দিব দুজনের মুখে। এদের দুইটারে তো ম্যান হলে একদম একসাথে চুবিয়ে রাখা উচিত। অল টাইম যেখানে সেখানে শুরু হয়ে যায়। দিয়া কটমট করে তাকালো শিহাবের দিকে। শিহাব ক্যাবলা মার্কা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, তোকে বলিনি জান, এমন করে তাকাস কেন? নাদান বাচ্চার জান নিবি নাকি? দিয়া মুখ ভিঞ্চি কাটে। রাফি বলে, আমি বুঝলাম না, স্যার টিনার সাথে কথা বলতেই পারে, তাই বলে বিদ্যারানীর এত রাগের কারণ কি মামা? মেয়ে জাতিকে বোঝা আমাদের কর্ম না ভাই। তোরা কখনো বুঝতেও পারবি না রাফি। নারীরা কখনো শখের পুরুষের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। বলতে পারিস এটা তাদের ভালোবাসার গভীরতা। সবাই দীর্ঘশ্বাস পেল। সুরাকে নিয়ে তাদের চিন্তা হয়। মেয়েটা সুখী থাকুক, এটাই তো একমাত্র ছাওয়া। সময় বদলায়, মানুষও বদলে যায় সময়ের সাথে সাথে। এক পাখির ভালোবাসা এত বেদনাদায়ক কেন? তাদের বাড়ি আর আগের মতো নেই, না আছে বাড়ির মানুষগুলো। অন্ত আর ঋতু শহরে থাকে। এই বিষাক্ত গ্রামে অন্তের শ্বাসরুদ্ধ হয়ে আসে। প্রিয়া হোস্টেল থেকে খুব দরকার ছাড়া বাড়িতে আসে না। প্রিয়া ছুটে চলেছে নিজের গন্তব্যে। সুরার মাকাল ফল এখন বাবার সাথে রাজনীতিতে
যোগ দিয়েছে। বেঁচে থাকার জন্য ব্যস্ত থাকা প্রয়োজন তার। আঞ্জুমান বেগম ছেলে মেয়ে থেকেও আজের অনিশ্চ। ছেলের বুকের হাহাকার আর্তনাদে মায়ের বুক হু হু করে কেঁদে ওঠে। তিনি এখনো সবকিছুর জন্য সুরাকে দোষ দেন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা চোখ থাকতেও অন্ধ, তিনিও তাদের মধ্যে একজন। অনন্যা আর আগের মতো নেই। ভালোবাসা না পাওয়ার কষ্টের চেয়ে ভালোবাসা মানুষকে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখার কষ্ট কি বেশি না? ভালোবেসে আছে, একাকিত্বকে সাদরে গ্রহণ করেছে। অনন্যা দাঁড়িয়ে আছে পিয়াসের রুমের সামনে। আজ কতদিন পরেই পিয়াস বাড়ি আসলো।